আপনি কখনো কি মাংস নিজে হাতে কেটেছেন? তুমি তো বলছো কাটাকাটি, মানে বাসার কাটাকাটি। বাসা না, আমি একদম কষার কাটাকাটি করতে পারবো। কখনো ছিলেছেন চামড়া? হ্যাঁ, আব্বু চামড়া ছিল তো আমি ধরে রাখতাম। ছোটবেলার ঈদের গল্প যদি জানতে চাই, বাবার সঙ্গে হাটে গিয়ে গরু বা খাসি কেনা। গরু দেখছি, কেউ একজন আমাকে দেখে দৌড় দিকে বললো যে মামাও তো আছে, মামা আছে। আমি তো বুঝি নাই মামা কি, পরে আমি বুঝলাম যে ডিপ জল ভাই বেসিকলি। আমাদের এক ছোট ভাই চাঁদ রাত পর্যন্ত প্যানেলে কাজ টাজ করে সকালবেলা বাসায় গেছে, বাবার সাথে নামাজ পড়তে গেছে। নামাজ পড়তে আসার পর বাবা বললো আমার শরীরটা খারাপ লাগতেছে, তুমি নিচে গিয়ে গরুটা কোরবানি দাও, এই যে নাম কোরবানি দিয়ে তারপরে তুমি এই নামে কোরবানি হবে। সে সারা রাত ঘুমায় নাই, নিচে গেছে, তারপর দাঁড়ানো জিজ্ঞেস করছে আমাদের গরু কোনটা, দেখাইছে, সে গরু দেখছে, গরু কোরবানি দিচ্ছে, দিয়ে চলে আসছে, সেও ঘুমায় গেছে। তার 2 ঘন্টা পর 4 তলার ভাড়াটি আসে, এসে বলতেছে যে ওদের গরু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার একটা নিকনেম আছে, ওটা এখন বলা যাবে না। না এই যে জানতে চাই, প্লিজ প্লিজ। আমার নিকনেম হচ্ছে টিবিএস। তো টিবিএস তো হঠাৎ করে বলে উঠলো যে এই টিবিএস এর গরু মনে চুরি গেছে, টিবিএস এর গরুটা পাওয়া যাচ্ছে না। বাপ বেটা পুরো মোহাম্মদপুর দৌড়েছে গরুর পিছনে। কোরবানির ঈদে কি কি কাজ রিলিজ হচ্ছে? আমি খুব ডেয়ারিং একটা কাজ করেছি, আবার বানজি জাম্প করেছি। বেসিক্যালি বানজি না, এরকম একটা পাহাড়, একটা ব্রিজ বানানো থাকে, এখানে হেঁটে 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 উঠতে হয়, এখান থেকে লাফ দিলে তারপর আমি ভাই ব্রিজে উঠে নাই। ভয় চুটে, অথচ আপনাকে দিয়ে করাচ্ছে। ডিরেক্টর গুলো এরকমই হয়। প্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। আজকে যেহেতু ঈদের দিন, আমি জানি সারাদিন অনেক ক্লান্ত আমরা ছিলাম সবাই, এবং অবশেষে আমরা একটু বোধহয় রেস্ট নিতে বসেছি, যে না বিশ্রাম নেই, একটু ঘুমোই, তারপর উঠি, কন্টেন্ট দেখতে বসি। সো আমার সঙ্গে আজকে যিনি আছেন এবং ঈদের দিন তাকে আমি পেয়েছি, দর্শক আমার ভীষণ ভীষণ ভালোবাসার এবং আমাদের সবার অসম্ভব পছন্দের অভিনয় শিল্পী। তিনি কখনো গায়ক, যদিও গান তিনি করতে চান না, বাট একসময় তিনি রকস্টারই হতে চেয়েছিলেন, বহুবার আমি এই কথা বলেছি। তবে বর্তমান সময়ে বাংলা কন্টেন্টের পোস্টার বয় তাকে বলা যায়। আমাদের ডাক্তার হুমায়ুন, আমাদের নেহাল, আমাদের ভালোবাসার তৌসিফ মাহবুব রয়েছেন আজ আমাদের সঙ্গে। ঈদ মোবারক। ঈদ মোবারক। তোমাকে দেখে আমার ঈদ মনে হচ্ছে ফাইনালি। আসলে মনে হচ্ছে, মানে বিকজ সারা এই ঈদটা তো আসলে ওই সাজগোজের ঈদ না, এই ঈদটা তো আসলে কাজ করার। আমি খুব টায়ার্ড। তোমাকে দেখে বোঝা যাচ্ছে, আমাকে দেখে বোঝা যাচ্ছে না আমি টায়ার্ড। হ্যাঁ, ভীষণ টায়ার্ড। কিন্তু আপনি কখনো কি মাংস নিজে হাতে কেটেছেন? হ্যাঁ, আমি এটা আমার ছোটবেলা থেকে ফ্যামিলি থেকে আমাকে শিখিয়েছিল। এটা একটা ব্যাকস্টোরি আছে ছোট। সেটা হচ্ছে যে আমি অনেক ছোট যখন ছিলাম তখন আমি একবার কোরবানি যখন প্রথম দেখি, এরপর থেকে আমি কোরবানি দেখতে চাই। ভয় পেতেন বা খারাপ লাগতো? হ্যাঁ, খুব কমন, সবাই অলমোস্ট অনেকেরই থাকে। হ্যাঁ। সো ওই ফিয়ারটা ভাঙাতে আসলে আব্বু এরপর মানে কোরবানির অ্যাকচুয়াল মর্মটা কি, যে মায়া দিয়ে বা যত্ন করে একটা পশুকে পেলে তারপর তাকে কোরবানি দেয়া। সো ত্যাগ শব্দটা আসে আসলে। তো এই ওইটার যাতে আমি ফিল করতে পারি একটা অল্প বয়সে, এই জন্য আব্বু এরপর থেকে কোরবানির গরুর পাশাপাশি একটা খাসি নিয়ে আসতো। বিকজ খাসিটা আসলে সহজ এবং বাচ্চা বয়সে খাসিদের সঙ্গে মিশে যাওয়া যায় খুব ইজিলি। এবং আমি বলতাম যে আমার ফ্রেন্ড এরকম। সো তারপর যখন ওকে সকালবেলা কোরবানি দেওয়া হতো, তখন আমি অনেক চিৎকার করতাম, কান্নাকাটি করতাম, বাট পাশে দাঁড়িয়ে দেখতাম। সো ওই দেখাটা আসলে অভ্যস্ত হয়ে গেছিলাম। এরপর একটা সময় আব্বু যেটা করলো যে ওই তুমি তো বলছো কাটাকাটি, মানে বাসার কাটাকাটি, বাসা না, আমি একদম কষার কাটাকাটি করতে পারবো। আরে বাহ, আমাকে দিয়ে ওটা করানো হতো। কখনো ছিলেছেন চামড়া? হ্যাঁ, আব্বু চামড়া ছিল তো আমি ধরে রাখতাম। তো আব্বু মাঝে মাঝে ছিলতে টায়ার্ড হয়ে যেত, তখন আব্বু বলতো যে তুমি এভাবে ছিল। তো ছোটবেলা আমি ছিট থেকে, চামড়া ছিল অনেক কঠিন, খুব ঠান্ডা মাথায় করতে হয়। হ্যাঁ, এবং এটা বেশি চামড়া ছিলতে হয়, ছাড়াতে হয়। হ্যাঁ, সো এটা হচ্ছে একটু করে ছাড়াতে হয়। সো কেউ না বুঝলে আসলে কেটে ফেলতে পারে, আর কেটে ফেললে চামড়া নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তখন চামড়ার দামটা নাই। এগুলো তো আমরা ভাবি। কিন্তু ছোটবেলার ঈদের গল্প যদি জানতে চাই, বাবার সঙ্গে হাটে গিয়ে গরু বা খাসি কেনা, এই গল্প আপনার জীবনে আছে কিনা? থাকবে না কেন, অবশ্যই আছে। আমরা না হয় মানে ব্যাচেলর পয়েন্টে দেখেছি যে আপনাদের গরু কেনার গল্প, কিন্তু এমনিতে একটু যদি জানতে চাই। আমার গরু কেনার অনেক গল্প আছে, অনেক গল্প। মানে কোনো মজার গল্প নিশ্চয়ই? মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি মজার গল্প। আমি লাস্ট ইয়ারের আগের ইয়ার 24-এ হাটে যখন গেলাম, তো হাটে যাওয়ার পরে গাবতলী হাট থেকে আমি সবসময় কেনার চেষ্টা করি, আমার সাথে ধানমন্ডির কাছাকাছি দিকে। তো যাওয়ার পর গরু দেখছি, কেউ একজন
আমাকে দেখে দৌড় দিকে বললো যে মামাও তো আছে, মামা আছে। আমি তো বুঝিনি মামা কে। তো মামারে ডাকি, আপনি আসেন জানাই মামাকে। ও মাই গড, মামা কে? আমি তো মামা আবার কে, কোন মামা, মামাকে বলছে হ্যান ত্যান। তো এবং দেখলাম কয়েকজন ব্যাপারী আমার আশপাশে জড়ো হয়ে গেছে যে ভাই মামা আসতেছে, মামা আপনার সঙ্গে দেখে দিবে। মামা, হু ইজ মামা? পরে আমি বুঝলাম যে ডিপ জল ভাই বেসিকলি। ওকে। প্লাস ওই হাটের যারা ওইবার উনার নেওয়া ছিল আর উনি ছিলেন, তো কোন এক কারণে উনি আমাকে টুকটাক পছন্দ করেন। তো উনাকে গিয়ে বলছে যে তৌসিফ ভাই আসছে। একদম ওনার একটা অফিস আছে ওখানে, ওই অফিসের বাইরেই আমি ছিলাম। তো আমি জানতাম না ওখানে উনি ছিলেন। উনি শেভ করতেছিল ভিতরে, ওনার অর্ধেক দাড়ি কামানো না, ওই অবস্থায় উনি এসে কি আইছো। তো এইটা জাস্ট লাস্ট ইয়ারের, বাট আমি হাটে গেলে কিছু না কিছু হয়, কিছু না কিছু ঘটবে। এবং গরু নিয়ে আমার অনেক ঘটনা আছে, যেটা নিয়ে আমি 4-5টা নাটক বানাইছি। ও মাই গড, আমি একটু শুনতে চাই। আমার তখন একটু শুনে আগ্রহ বেড়ে গেল যে কি কি ঘটনা আছে, কারণ এটাও খুব মজার ছিল যেটা আপনি বললেন। আচ্ছা, একটা নাটক আছে জান কোরবান নামে, এটা আসলে আরো 2-3 বছর আগের ঈদে কোরবান ঈদে আসছিল। তো ওইটা আসলে একটা রিয়েল ঘটনার উপরে। যেটা হচ্ছে গিয়ে আমাদের এক ছোট ভাই মিউজিক করে আমাদের লাইনে আর কি। সো ও কি হয়, এই সময়টা তো আসলে আমরা সবাই ব্যস্ত থাকি। সো চাঁদ রাত পর্যন্ত প্যানেলে কাজ টাজ করে সকালবেলা বাসায় গেছে। তো বাসায় গিয়ে সকালে প্রিটেন্ড করতেছে যে সকালে বাসায় আসেনি, আসলে ও সারা রাত বাসায় ঘুম থেকে উঠছে। তো ওর বাবার সাথে নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে আসার পর বাবা বললো আমার শরীরটা খারাপ লাগতেছে, তুমি নিচে গিয়ে গরুটা কোরবানি দাও, এই যে নাম কোরবানি দিয়ে তারপরে তুমি এই নামে কোরবানি হবে। সে সারা রাত ঘুমায় নাই, নিচে গেছে, তারপর দাঁড়ানো জিজ্ঞেস করছে আমাদের গরু কোনটা, দেখাইছে, সে গরু দেখছে, গরু কোরবানি দিচ্ছে, দিয়ে চলে আসছে, সেও ঘুমায় গেছে। সে তার 2 ঘন্টা পর 4 তলার ভাড়াটি আসছে, এসে বলতেছে যে ওদের গরু খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর কি হতে পারে, ছিল 4 তলার গরু। এরপর ও নিচে গেছে, এবং সরি আঙ্কেল নিচে গেছে, তাদের গরু এখনো জীবিত এবং দাঁড়িয়ে ঘাস খাচ্ছে, তাদের গরু খুঁজে পাওয়া যাচ্ছে না। জাস্ট এই ঘটনার উপরে আমি একটা নাটক বানাই, যেটা নাম হচ্ছে জান কোরবান। খুবই মজার। অনেক 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 ঘটনা আছে, অনেক। এগুলো খুবই ফানি গল্প। আমরা তো আজকে সকাল থেকে যেগুলো আমি গল্প শুনছি বিভিন্ন ইন্টারভিউতে, সেগুলো হচ্ছে খুবই স্যাড, যে হ্যাঁ খুব পছন্দের পোষা একটা প্রাণী, হয়তো কয়েকদিনে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় মানে খাসির সাথে, তখন মনটা খারাপ হয়ে যায়। এটা আমারও হতো ছোটবেলায়, আমি খুব কষ্ট পেতাম যখন কোরবানিটা দেওয়া হতো। এখন এরকমটা ফিল হয় না, লাগে না। কিন্তু এখন কেন হয় না জানো, এখন তুমি ব্যস্ত থাকো, আমি ব্যস্ত থাকি। আমরা আসলে পশুটা কিনি, কেনার পর এর দায়িত্ব অন্য কাউকে দিয়ে দিই। হ্যাঁ, এবং আমরা হয়তো একবার যখন কিনবো তখন তাকে ঠিক মতো দেখবো, ফ্যামিলি সবাই এসে একবার দেখবে, বা ছোটরা ছবি তুলবে, বা আমরা সবাই একটা ছবি তুলবো, বা এই একটা স্মৃতি নিয়ে এরপর আবার কিন্তু ঈদের দিন অমুককে দাওয়াত দিব, ওইটা নিয়ে ব্যস্ত, কি কাপড় পরবো, কাকে খাওয়াবো, কখন কোথায় ঘুরতে যাবো, ওইটা নিয়ে আসলে ব্যস্ত হয়ে যাই। তো ওই জন্য আসলে আরেকটা ব্যাপার বোধহয় কাজ করে, আমি এরপরে আমি যখন বড় হলাম তখন আমি দেখেছি ভাইয়া, আমি কোনো পশুর চোখের দিকে তাকাই না, কোরবানির পশুর আমার খুব মায়া লাগে। হ্যাঁ, অসম্ভব মায়া লাগে, মনে হয় যে না আমি তাকালে ওইটা আমি নিতে পারবো না, যে ওকে এখন কোরবানি দেওয়া হবে। তো আমিও বেসিক্যালি কোরবানির সামনের মধ্যে 1 থেকে 2 বার মানে বড় হওয়ার পর সামনে থেকে করিয়েছি, যখন আমি ঢাকায় কোরবানি করালাম তখন। আর বাকিটা আমি কখনো থাকি না, কারণ আমার খারাপ লাগে যে আমি নিতে পারি না। যদিও আরেকজনের পার্সোনাল ইনফরমেশন, মানে এরকম অনেক মানুষ আছে। আমাদের নায়ক জসিম স্যার, হ্যাঁ, ওনার যে 3 ছেলে, তার মধ্যে একজন কদিন আগে মারা গিয়েছিলেন। তো রাতুল, রাহুল, সামি, তো ওরা 3জন, আবার একজন আমার বয়সী, আমার ফ্রেন্ড, ওরা 3জনের মোদের মা সব কোরবানিতে সব সময় বিদেশ চলে যায়। ওনারা 4 জনের কেউই কোরবানি দেখতেই পারে না। এটা আছে, অনেকেই আছে এরকম। হ্যাঁ, এবং অনেকে আছে যে কোরবানি এমনি মাংস খায় কিন্তু কোরবানির ওই পশুর মাংস খেতে পারে না, এরকম গল্প কিন্তু আছে। বাট আমি একটু ফানি গল্প শুনতে চাই, এগুলো সব দুঃখের গল্প, হ্যাঁ এগুলো শুনতে যাচ্ছি না। আপনার প্রথম 2টো গল্প খুব মজার ছিল, আরেকটা বলবো, আরেকটা শুনতে চাই। আচ্ছা। Welcome to ICCL. ICCL is ready to elevate your experience, be it a socio-cultural celebration, a corporate event, or any special gathering, making each moment truly memorable. ICCL, elegant venue, delectable dining. এটা হচ্ছে কি আমি আরো ছোট, হ্যাঁ,
কেন যে এতগুলো মনে পড়তো সাবি যায়। না আমি তো খুব মজা পাচ্ছি, কারণ আমি গল্প খুঁজছি আমি। সো এটা হচ্ছে কি, যখন আমি ক্লাস 6 বা 7 পড়ি, মানে সাল 2098, 2000 না, 1998-99 এরকম। আচ্ছা। তো আমি মহৎপুর, আমাদের নিজেদের বাড়ি। তো ওই সময় না ওই পাড়া মহল্লা ব্যাপারটা খুব গরম গরম ছিল। হ্যাঁ, খুব এবং স্বাভাবিক। ওই একটা গলিতে বা রোডে সবাই সবাইকে চিনতো, জানতো, এবং কেউ দেশে বাড়িতে গেলে বাড়ির চাবিও আরেকজনকে দিয়ে যেত, যে ভাই কোনো কিছু লাগলে বা কোনো ঝামেলা দেখে এরকম। সো ঈদের টাইমটা একটু ফাঁকা হয়ে যেত, আর যারা আমরা স্থানীয় ওরা থাকবো। তো এটা এখন আমার অভ্যাস আছে, যে যেমন আমার জুতা কেনার খুব অভ্যাস, আমি খুব আচ্ছা। জুতা পছন্দ খুব করি। ফ্যাসিনেশন কাজ হ্যাঁ। করে। তো আমি অনেক বেশি জুতা কিনে ওই ফেললে। জুতোটা খুব সুন্দর, যাই হোক শরীর মাঝখানে, দুঃখিত আমি। আচ্ছা, ঠিক আছে। সো আমি জুতা এত বেশি কিনি যে যারা আমাকে অনেক বকা দেয়। সো এরপর থেকে আমার টেকনিক হচ্ছে কি, আমি জুতা কিনে কি বলি কি, মৌ গিফট দিছে। এটা শুনলে মানুষ ভুল ভাববে। আমি ওইটাই বললাম যে মজা আর কি। আকিব গিফট দিছে, হ্যাঁ। বা অমুক কিন্তু ভাবি কিন্তু খুব gift মজার। দিছে। হ্যাঁ, তো ওকে আমি এগুলোই বলি সব সময়, যাতে, এবং ও কয়েকটা বিশ্বাসও করে। আচ্ছা। তো এইটা আমি কোত্থেকে আসে আমার মধ্যে, আমি তো মিথ্যা কথা ইউজুয়ালি বলতে পারি না, এটা কোত্থেকে আসে এটা আমি ফাইন্ড আউট করতে পেরেছি এই গল্প বলতে গিয়ে মাত্র। সরি, আমি গল্প থেকে সরে গেছি। অসুবিধা নেই, গল্পে যাবো এবার। সেটা হয়েছে যে আমার বাবা সকালবেলা আমরা একটা গরু নিয়ে আসি। তো আব্বু তখন তো মানে আরো ইয়াং ছিল, তো পকেটের মধ্যে আরো টাকা ছিল, ঠিক করছে আরেকটা গরু কিনে নিয়ে আসবে। আচ্ছা। তো আম্মু তো দিবে বকা দিবে। হ্যাঁ, কি দরকার, দুইটা গরু কেনার কি দরকার, খাওয়ার মানুষ কোথায়, মানে হ্যাঁ। সো সে বিকালবেলা আরেকটা গরু নিয়ে আসে না বলে কাউকে। এবং আনার পর আমি দেখলাম যে আব্বু আম্মুর একটা ঝগড়া বেঁধে গেল। খুব স্বাভাবিক। হ্যাঁ, যতই ঝগড়া বাঁধুক, যতই চাঁদ রাত হোক, যাই হোক না কেন, আমার ওই বসে পড়তে বসতে হবে। So, আমাকে এবং শেষ বিকালের দিকে, মানে মাগরিব আজান দিচ্ছে এরকম সময় আমাকে পড়তে বসানো হলো। আমার কি আর পড়ায় মন বসে? তো আমার পড়ার টেবিল থেকে জানালা দিয়ে বাইরে রাস্তা দেখা যায়, আমি রাস্তায় গরুগুলো বেঁধে রাখি, আমি জানালা দিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করি আছে নাকি নাই। তো ওই সময় ওই যেটা বলছিলাম, পাড়া মহল্লার সবাই আসলে সবাইকে চিনতো, এবং কার গরু কোনটা সেটাও জানতো। একটা নতুন গরু আসা মানে মহল্লার সবাই ওই গরুর কাছে চলে আসতো, এটার দাম কত, এটা কি, এটা কি। সো কিছুক্ষণ পর শুনতে পারলাম আমার একটা নিকনেম আছে, ওটা এখন বলা যাবে না। না এটা জানতে চাই, প্লিজ 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 প্লিজ। আমার নিকনেম হচ্ছে টিবিএস। তো টিবিএস তো হঠাৎ করে বলে উঠলো যে এই টিবিএস এর গরু মনে চুরি গেছে, টিবিএস এর গরুটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তসিফের গরু পাওয়া যাচ্ছে না। তো কি হলো, তো আব্বু আর আম্মু ঝগড়া ফেলে দুজনেই বারান্দা এসে দেখি একটা গরু আছে, একটা নাই। এবং জাস্ট দোতলা আমাদের বাসা ছিল, তো জাস্ট মানে ডানে বামে দেখতে গিয়ে দেখি যে রাস্তার শেষ মাথার দিকে পৌঁছায় গেছে বান্দা, দৌড়ে চলে গেছে, পুরো পাগলা গরু। হ্যাঁ, তো হয়তো কোনো বাচ্চা কাচ্চা হয়তো রশি লুজ করে দিচ্ছে, অথবা পাগলা গরু। এরপর আমার মনে আছে আমি পড়ার বই হাতে, আর আব্বু ওই মানে ঝগড়া করতেছিল, কি অবস্থা ছিল আমার খেয়াল নাই, হয়তো সানগেঞ্জি পড়া, এই অবস্থায় বাপ বেটা পুরো মোহাম্মদপুর দৌড়ে এসেছে গরুর পিছনে। খুবই মজার গল্প। এই যে কোরবানির রাতে, কোরবানির তো অনেক রকম মাংস হয়, যে আমরা খুব কষিয়ে প্রথমে রান্নাটা হয় ঝোলঝোল করে আলু দিয়ে, খুব কষানো মাংস, একটু ঝুরা মাংস, কিংবা হয়তো গরুর ভুঁড়ি, যেমন বট খেতে আমি খুব পছন্দ করি। আমি জানি না আপনি বট খান? না, আমি খাই। আমার খুব ভালো লাগে, ইভেন দো ওইটা রান্নার প্রসেসের সময় আশপাশে থাকা সম্ভব না। আচ্ছা, বাট আমি নিজে হাতে ওইটা পরিষ্কার করি। এবং এটা আমি ঠিক আছে, সিদ্ধ করার সময় যে স্মেলটা বের হয়, স্মেলটা একটু ব্যাড, সবসময় স্মেলটা ব্যাড, মানে ক্লিন করাটা আরো ভয়ঙ্কর করছি। ওটার মধ্যে অনেক রকমের পোকা থাকে, ঝামেলা থাকে। সো আমার মনে হয় আমি ক্লাস 9 থেকে, সম্ভবত 8 বা 9, তখন থেকে আমি ভুঁড়ি নিজে হাতে পরিষ্কার করি। এবং আমার মা, আমি যদি পরিষ্কার না করি তাহলে ওই ভুঁড়ি আমার আম্মু খাবে না। ওই মহিলা বললে রাগ করবে সে আবার, আম্মু কখনোই ভুঁড়ির কাছেও যাবে না। ওই ভুঁড়ি আমি মানে পরিষ্কার করবো, সাথে হয়তো একজন হেল্পিং হ্যান্ড থাকবে, এরকম কেউ হেল্পিং হ্যান্ড থাকলেও পুরোটা আমি ক্লিন করে জাল দিয়ে তারপর ওটা আমি রান্না করবো কয়েকদিন পর, না হলে ওটা খাবে না সে কখনো। আবার এইটা তখন থেকে অভ্যাস যে ভুঁড়িটাকে ক্লিন করা। আর মাংস ধোয়ার কাজটা আব্বু করেন বাসায়। সো আমি আপনার কাছে যদি জানতে চাই যে পায়া কিংবা ভুঁড়ি বা কলিজা, মগজ, কোন অংশ আপনার খেতে খুব ভালো লাগে? খুব উইয়ার্ড প্রশ্ন। হ্যাঁ, আমি তার চেয়ে উইয়ার্ড অ্যান্সার দিব। আপনি তো ডাক্তার হুমায়ুন, আপনি উইয়ার্ড প্রশ্নই দেবেন, আপনি কাঁচা মাংস খেয়ে অভ্যস্ত। এটা আমার লাস্ট ইয়ার এক্সপেরিয়েন্স হয়েছে, এটা আমি জানতাম না, এটা আসলে এটা হেল্প করে উল্টা। কিরকম? আচ্ছা, গরুর জিহ্বার মাংস। হ্যাঁ, ওটা খুব মজা, আমি বলতে ভুলে গেছি। হ্যাঁ, সো ওই মাংসটা একটু ডিফারেন্ট, পিঠা, স্মেলটা একটু আলাদা। তো এটা নাকি ব্যাক পেইনে হেল্প করে। আসলে এটা আমাকে আমার এক
পুরান ঢাকায় কষাই আছে, ওরাই আমার সবসময় আমাদের গুরু করে। কিন্তু ওটা আমরা চেঁচে তারপর রান্না করি না, ওরা কিভাবে যেন হ্যাঁ, মানে ক্লিন করতে হয়। রান্নাটা আমি করতে জানি না আসলে, বাট ওটা আমাকে যখন কেটে দিয়ে করে গেছে তখন বলছে যে ভাই এটা এমনি এমনি খাবেন, এটা আসলে অত বেশি মশলা দিবেন না বা ওই আলু ঝোল বানাবেন না, এটাকে শুধু কিমা মাংসের মতো করে খাবেন, এটা নাকি ব্যাক পেনের জন্য ভালো। আমি জানি না এটা ওদের। আরে বাপরে, হ্যাঁ। আজকে যদি মানে আমাদের ডিরেক্টর সে যদি এটা দেখে থাকে তাহলে এখান থেকেও সে একটা কিছু পেয়ে যাবে। হ্যাঁ একদম। মানে বিকি ভাইয়ের পক্ষে সম্ভব আসলে। যাই হোক, অনেক গল্প হচ্ছে, কাজের গল্পে একটু ফিরে আসি। কোরবানির ঈদে কি কি কাজ রিলিজ হচ্ছে? ব্যাচেলার পয়েন্ট অলরেডি রিলিজ হয়ে গেছে, সো এটা প্রি ঈদ রিলিজ ছিল, 22 তারিখে রিলিজ হয়েছিল, মানে শুক্রবার। এবং এই 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 সিজন মানে এই চ্যাপ্টারটা আমরা নেপালে শুট করি। সো আমরা দেখছিলাম ছবি। হ্যাঁ, সো আমি খুব ডেয়ারিং একটা কাজ করেছি কি আবারও। করেছেন? সেটা হচ্ছে যে বানজি জাম্প করেছি বেসিক্যালি। ও মাই গড। সো এটা তো ইউজুয়ালি আমার কোনোদিন প্ল্যান ছিল না করার, মানে আমি নেপাল কিন্তু অনেকবার গিয়েছি ঘুরতে। তো প্রতিবারই আমাকে যারা প্রশ্ন করে এই কোনো অ্যাক্টিভিটি করি না কেন, আমরা শুধু ঘুরে বেড়াই কেন, তাই হচ্ছে যে ও অ্যাক্টিভিটি করার কি দরকার, আমি তো একটু রেস্ট নিতে আসি, একটু রেস্ট নেই, একটু ঘুরি, একটু খাওয়া দাওয়া করি। তো এই ফার্স্ট গেলাম, যাওয়ার পরে করার কথা ছিল সবারই, মানে যে 5 জন কাস্টিং 5 জনেরই। তো আসলে পরে আর কেউ করলো না এবং একমাত্র আমিই করলাম। ও মাই গড। অ্যান্ড কেমন অভিজ্ঞতা? হ্যাঁ, বাট প্রবলেমটা কোথায় ছিল, আমার তো আসলে অ্যাক্টিং করার জন্য লাভ দিতে হয়েছে। তো আমি ব্যক্তিত্ব কিন্তু জীবনে এটা করতাম না। ও মাই গড, আমার কিছু বলার নাই। তো যখন ডিরেক্টর বললো যে ভাই আপনি অ্যাটলিস্ট করেন, আপনি ইউ আর দ্য স্পোর্টি ওয়ান, আমি বললাম ঠিক আছে ভাই করি। তো আমার যত ফিয়ার, যত ভয়, এবং মানে আমি অত বেশি মানে হাইট ফোবিয়া আমার নাই, কিন্তু বানজি জাম্প মানে রশিটা ছিঁড়ে যেতে পারে কিন্তু। হ্যাঁ। এবং 101 মিটার মানে অলমোস্ট লাইক 20 তলা। তো এই 20 তলা নিচে আমি পড়ে যাচ্ছি, মানে খুবই কেমন লাগছিল তখন? আমি তো, আমার ভয়ঙ্কর হাইট ফোবিয়া। তাহলে ইউ শুড ডু ইট। আমি জীবনে পারবো না, আমার ধারণা। মানে আমি আসলে বিকজ আমার নেহাল ক্যারেক্টারটা ওখানে দেখানো হয়েছে যে হি ইজ ভেরি স্পোর্টি। হ্যাঁ, স্পোর্টি অ্যান্ড স্ট্রং, অ্যান্ড এটা কোনো ব্যাপার না। সো আমার ওইটা অ্যাক্টিং করতে গিয়ে মানে লাভ দেওয়ার আগে আই হ্যাড টু বি কনফিডেন্ট অ্যান্ড ইয়েস আই এম ডুইং ইট, এরকম। ও মাই গড। কিন্তু ভেতরে ভেতরে আমি তোমাকে বোঝাতে পারবো না। হ্যাঁ, বিকজ ইউ আর স্ট্যান্ডিং অন দ্য এজ অফ আ ক্লিফ, এন্ড ওখান থেকে ওরা একটা কাউন্ট দেওয়া শুরু করে 5 4 3 2 1 বানজি। সো এরপরে ও মাই গড, এবার তুমি আল্লাহর হাতে আসলে। হ্যাঁ। সো এইটা এই 5 4 3 2 1 আমার জীবনে মনে হচ্ছিল যে যত স্লো মোশন হওয়া সম্ভব, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। এবং যখন পড়া শুরু করলাম, পুরো জিনিসটা এক্সপিরিয়েন্সটা আসলে 15-20 সেকেন্ডের। প্রথম 1-2 সেকেন্ড ইটস লাইক ফেসিং ডেথ, এরকম ভয় পেয়েছিলাম। ও মাই গড, কিরকম চিৎকার করেছেন? বিভৎস। বাট পারি নাই চিৎকার করতে, বিকজ নেহাল ইজ ভেরি স্পোর্টি, সো হি ইজ লাইক আমি নিতে পারছি না, আমি নিতে পারছি না। হি ইজ লাইক এরকম। অনেক ভালো অবজারভার যারা, ওরা একদম জুম করে দেখলে দেখবে যে আমার আসলে ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু আমার বাইরে এক্সপ্রেশন খুবই হ্যাপি। হ্যাঁ। সো এই তো, বাট when the wind is in your face, এবং আমার মনে আছে আমরা আসলে 9 দিন শুটিং করি নেপালে। ইট ওয়াজ দ্য 5th ডে যেদিন আমরা বানজি, 5th ডে আমরা যেদিন বানজি করি। অনেক বেশি স্ট্রেসড ছিলাম, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। প্রতিদিন সকাল 5টা-6টায় ওঠো, রাত পর্যন্ত শুটিং করো, অ্যান্ড আমি আমার বাসা ছাড়া ঘুম আসে না। সো হোটেল রুমে একটা নতুন জায়গায় অ্যাডজাস্ট করা, ওটা থেকে ওঠার পর মনে হলো কি আমার লাইফে কেউ আমাকে একটা রিস্টার্ট বাটন চাপ দিছে। খুব স্বাভাবিক। হ্যাঁ, ওটা ভয়ানক ছিল। হ্যাঁ হ্যাঁ, এবং উঠার পর আমি বলছি আরেকবার করবো। ও মাই গড। বাট যারা ভাবে কি বলেছিল শোনার পরে যে আপনি এটা করলেন? কাছে তো ওকে বলি নাই আগে, হ্যাঁ, ওকে বলি নাই যে আমি করবো বা কিছু একটা। সো আমাদের প্যারাগ্লাইডিং করার কথা, ওইটা আমি ওকে বলেছি করবো। অ্যান্ড অমি ভাই, সো বানজি না এরকম একটা পাহাড়, একটা ব্রিজ বানানো থাকে, এখানে হেঁটে 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 উঠতে হয়, এখান থেকে লাফ দিলে তারপর আমি ভাই ব্রিজে উঠে নাই। ভয় চুটে, অথচ আপনাকে দিয়ে করাচ্ছে। ডিরেক্টর গুলো এরকমই হয়। ও মাই গড। সো এই তো, মানে আমাদের ফুল টিম কেউই ওই ব্রিজে ওঠে নাই, ওই ব্রিজে শুধু আমি উঠছি। বাকি 4 জন ব্রিজের অর্ধেক পর্যন্ত উঠছে, কিন্তু ওই শেষ মাথা পর্যন্ত ওরা কেউ যায় নাই। এটা খুবই ফানি ছিল, খুবই মজার। একটু ওটিটির কন্টেন্টে চলে আসে। আপনার প্রথম ওটিটির কাজ হচ্ছে চক্র 2।
রাইট। চক্র 3 শুটিং হয়তো শুরু হবে অক্টোবর নাগাদ গিয়ে, কারণ ডিসেম্বর 31-এ ঘোষণা দেওয়া হয়েছে অফিসিয়ালি যে চক্র 3 আসছে। তো সেই বিষয় নিয়ে ডিরেক্টরের সাথে কোনো আলাপ হয়েছে কিনা? যদি অনেক আগাম জিজ্ঞেস করে ফেললাম আজকে ঈদের দিন। হ্যাঁ, না খুবই আগাম, বাট ইটস ফাইন বিকজ এই ঈদের পরেই আসলে আমরা তো চক্র নিয়েই বসবো। যতটুকু জানি বিকি ভাই পুলসিরাত নিয়েও ব্যস্ত আছে, ভীষণ ব্যস্ত, শুটিংও শুরু করবেন ঈদের পর। ঈদের পর শুটিং শুরু হবে। তো এই জন্য আমিও এটা নিয়ে আসলে বেশি কথা আগাচ্ছি না, যে আসলে পুলসিরাত তো একটা ফিল্ম, ওনার ফার্স্ট ফিল্ম, শেষ করুক, আরাম করে শেষ করুক। আর কমিটমেন্ট তো আমাদের চেয়ে বেশি ডিরেক্টর করে ফেলছে। সো এটা আমি জাস্ট ওনাকে মাঝখানে একবার ফোন দিয়েছিলাম যে স্টোরি কোন দিক যাচ্ছে, স্টোরি সিজন 6 আমরা আসলে কি দেখবো। তো যেটা বুঝছি যে উনি আসলে হয়তো কয়েকটা প্লটে গেছে, কিন্তু কোনোটা এখন শেয়ার করতে চাচ্ছে না আসলে। সে একদম আচ্ছা না, যেটা হইলো আমাদেরকে লাস্ট এপিসোড শুটিং এর সময়ও দেয় নাই। হ্যাঁ, কি অদ্ভুত একটা ক্যারেক্টার। তাকে নিয়ে সিনেমা বানানো উচিত আমার কাছে মনে হয়, যে ভিকি জাহেদের জীবনে একটা সিনেমা হবে, একটা বায়োপিক হওয়া উচিত। হ্যাঁ, সে যেরকম করে ভাবে। অনেকটা শেষের দিকে রয়েছি, আবার একটু খাওয়া দাওয়ার গল্পে চলে আসি। আমি জানি আপনার ফেভারিট খাবার কোন ধরনের, সেগুলো আমার ইন্টারভিউ নিতে নিতে মুখস্থ হয়ে গেছে। আর যেহেতু কোরবানির ঈদ, একটু মাংস রিলেটেড গল্প শুনতে চাই। আন্টির হাতের খাবার, জারা ভাবির হাতের খাবার, কোন কোন খাবারগুলো কোরবানির ঈদে খুব বেশি পছন্দ করেন? একটা কথা আছে যে ছেলেরা নাকি মায়ের মতো মেয়েদেরই পছন্দ করে। হ্যাঁ, এটা আমি জেনে শুনে আমার মা থেকে আলাদা একটা মেয়েকে পছন্দ করার চেষ্টা করেছিলাম। ওকে, কিন্তু কোনো একভাবে আমার মার মতোই হয়ে গেছে। বিকজ দুইজন রান্না করলে কে করছে আমি বলতে পারি না। ওয়াও, সো একদম ফটোকপি হয়ে গেছে দুজনের। অ্যাকচুয়ালি দুজন অনেক হেল্প করে, দুজন একসঙ্গেই রান্না করে, বা মাঝে মাঝে ধরো আচ্ছা না যে মা আপনি এটা করেন বলে ওই করতেছে, বা আম্মু বলতেছে যে আজকে তোমার হাতে খাবো, এটা বলে আম্মুই আবার গিয়ে করতেছে দুজন মিলে। সো এইটা একটা ইয়ে। আর ওরাই সেট করে আসলে যে খাবার মেনু কি হবে না হবে, আমাকে বোঝায় যে আমি খুব ইম্পর্টেন্ট, শোনানোর জন্য আমাকে জিজ্ঞেস করে যে কি খাবা আজকে। হ্যাঁ, তারপর অপশন একটাই, এটা ভালো ছিল, আজকে ঝুরা মাংস খাবা। তারপর ঝুরা মাংসই খায়। সো ওরা প্রচুর খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করে এবং সেটার একরকম গিনিপিগ আমি। সো মাত্র তো আজকে কোরবানি হলো, এই মাংস দিয়ে কি কি করা সম্ভব সব করা হবে। স্টেক থেকে শুরু করে, স্টেকের কথা বলতে যাচ্ছি, স্টেক থেকে অ্যাকচুয়ালি এই স্টেক জিনিসটা আবার আমার প্ল্যান। সত্যি কথা বলতে গত বছরও আমি স্টেকের মাংস কেটে রেখেছিলাম, কিন্তু বানানোর টাইম পাইনি। কোরবানি আরেকটা চলে আসে। আপনি নিজে হাতে বানাতেন? আমি নিজে হাতে বানাতাম। ওয়াও, মানে স্টেক ইজ ভেরি ইজি, নাথিং ডিফিকাল্ট। আমি মানে বারবিকিউ, আমার হাতে চিকেন বারবিকিউ খুব মজা। সো মানে যেটা আছে ওই বারবিকিউ মেশিনে যেটা করা হয়, নট চুলায়, মানে কোল দিয়ে যেটা ঠিকঠাক মতন। তো আমার ইচ্ছা যে আমি প্রপার একটা স্টেক বানাবো, কিন্তু কোনো একভাবে আমি মানে ফ্রি থাকি না। আর বারবিকিউ বা ওই কোল জিনিসটা গরমকালে বা বর্ষাকালে মজা লাগবে না, ওটার জন্য শীতকাল আস্তে আস্তে ভুলেও যাই যে স্টেকের মাংস কাটা ছিল, কারণ তখন আবার শুটিং এর ব্যস্ততা বেড়ে যায়। এরকমই হয়। আমি শুনছিলাম কোরবানির ঈদ সামনে এবং প্রচুর কাজের ব্যস্ততার জন্য আপনি কিছুদিন গ্যাপ নিয়েছেন, আপনি ট্যুরে গেছিলেন, ট্যুর থেকে ফিরে এসে একটু রেস্ট নিচ্ছেন, এটা কি সত্য নাকি না? মানে রোজার ঈদের পরে? হ্যাঁ, এই কোরবানির ঈদের আগে। আমি ট্যুর বলতে নেপালে গিয়েছিলাম যে শুটিং এর জন্য। হ্যাঁ। আচ্ছা। আর টু বি অনেস্ট, আমরা তো সবাই অভিনয় করি, সবাই কাজ করি। আমার কাছে মনে হয়েছে যে আমার কাজটা আমি আরো ভালোভাবে করতে চাই, অনেক ভালোভাবে করতে চাই। গল্প তো হবে, হরেক রকম গল্পই হবে। তো আমি এই জন্য একটা কাজের পিছনে সময় অনেক বেশি দেওয়ার চেষ্টা করি, যে কারণে আসলে ফ্রি থাকি অনেকটা টাইম। মানে যে কারণে এই ঈদে মাত্র 5টা নাটক। বাহ, পাঁচটা নাটক, মানে ভালো নাটক, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, আশা করা যায়। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য স্পেশাল ডেতে, এবং আপনি আমাদের কাছে সবসময় স্পেশাল। অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। প্রিয় দর্শক, ঈদ মোবারক। আবারও টিবিএস এ চলে আসলাম আপনাদের জন্য। সো চলছে ঈদ, ঈদে ফ্যামিলিকে সময় দিবেন, কম মাংস খাবেন, কারণ বেশি মাংস খাওয়া হার্টের জন্য ভালো না, এবং বেশি নাটক দেখবেন। একদম। আবারও ভালোবাসা, বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, এবং কোরবানির ঈদ অবশ্যই অনেক খাওয়া দাওয়া করবেন, বাট হ্যাঁ, স্বাস্থ্যের কথাও মাথায় রাখতে হবে, অনেক বেশি খাওয়া যাবে না। আর পাশের মানুষটিকে ভালো রাখবেন, সবসময় থাকবেন আমাদের সঙ্গে। ঈদ মোবারক।